তাই হেলিকপ্টারে চলেও যাব না, নিচ দিয়েই যেতে হবে। আপনারা ছবি তারপর তুলে নেবেন, অনেক সময় পাওয়া যাবে। এখানে আজকে সবাই সভাপতি যারা মঞ্চে আছেন, মধুসূদন দা সহ আমাদের পার্টির নেতৃত্ব, বামফ্রন্টের নেতৃত্ব, আইএসএফের নেতৃত্ব যারা আছেন এখানে মঞ্চে আছেন, সামনে রয়েছেন, আমার গুরুজনেরা, ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা যারা দূর থেকেও আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমি সবার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আরেকটু আগে আসা উচিত ছিল, আমার আসতে একটু দেরি হলো। আপনাদের সবার কাছে আবেদন করছি, এই খড়গপুরে দীর্ঘদিন আমরা জিতিনি, আমরা কাজ করার সুযোগ পাইনি। এখন আমাদের সরকার নেই বলে গত কয়েক বছর খালি এই সময় আমরা হেরেছি এমন নয়, আমাদের সরকার থাকতেও শ্রদ্ধেয় জ্ঞান সিং সোহনপাল, তিনি আমাদের রাজ্যের অত্যন্ত সিনিয়র একজন নেতা ছিলেন, বিধায়ক ছিলেন, দীর্ঘদিন বিধায়ক ছিলেন, তিনি এখান থেকে জিততেন। বামফ্রন্ট সরকারের সময়ও বছরের পর বছর আমরা পশ্চিম মেদিনীপুরের অন্যান্য জায়গায় আমরা জিতেছি, কিন্তু খড়গপুর আসনটা আমরা জিততে পারিনি। দীর্ঘদিন এখানে আমরা কাজ করার সুযোগ পাইনি। সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি, এত বছর পরে আপনারা আমাদেরকে একবার এখানে কাজ করার সুযোগ দিন। যে সুযোগ আমরা এর আগে পাইনি সেই সুযোগ আমাদেরকে একবার দিন। যদি আমাদের কাজ করা ধরন আপনাদের পছন্দ না হয়েছে, আমরা যদি কাজ করতে না পেরেছি, আমাদের মানুষের যে প্রত্যাশা তা যদি আমরা পূরণ করতে না পারি, তাহলে আপনারা আমাদেরকে পরের বার আবার ভোট দেবেন না। কিন্তু একবার আপনারা আমাদেরকে এখানে সমর্থন করুন, মধুসূদন দাকে এখান থেকে আপনারা জেতান, আপনারা কাজ করার দায়িত্ব দিয়ে ওনাকে বিধানসভায় পাঠান। এই পরশুদিন উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথ, তার একদিন আগে নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায়, অমিত শাহ বাংলায় এসে পড়ে আছেন, তারা সভা করছেন। এখানেও বোধহয় মোদী অমিত শাহের সভা হয়ে গেছে বা হবে। যোগী আদিত্যনাথ দেখলাম পরশুদিন দেখলাম বাঁকুড়ায় মিটিং করছে। ভাবতে অবাক লাগে, একটা লোক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মঞ্চে উঠেছে, দেখি শুভেন্দু অধিকারী, মানে নাবদে নাবদে কোথায় এসে নেমেছে। আমরা কেন বলি, আপনি যত পারেন বিজেপিকে ভোট দিন, যাই করুন না কেন, জীবনে কোনোদিন বিজেপি বাঙালিকে মানুষ মনে করবে না। আদিত্যনাথ মঞ্চে উঠেছে, দেখি শুভেন্দু অধিকারী তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। আমরা জানি, গোটা ভারতের মানুষ জানে, বড়রা ছোটদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করে। যে বয়সে ছোট, সে বয়সে তার চেয়ে যে বড় গুরুজন তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে। আপনারা যে কেউ এখন গুগল করে দেখুন, উইকিপিডিয়া করে দেখুন, যোগী আদিত্যনাথের বয়স হচ্ছে 53, আর আমরা শুভেন্দুর বয়স হচ্ছে 56। 3 বছরের বড় যোগী আদিত্যনাথের থেকে। কিন্তু হলে কি হবে, ও উত্তরপ্রদেশ, এ পশ্চিমবাংলা, ও যত বড় নেতা হোক, বিরোধী দল নেতা হোক, যেই হয়ে থাক না কেন, ও বিজেপিকে আসন জেতা যা পারে করুক, শেষ পর্যন্ত তো বাঙালি। আরএসএস এর খাতায় উত্তরপ্রদেশের জন্য একটা ক্যাটাগরি আর বাঙালির জন্য একটা ক্যাটাগরি। তাই বয়সে নিজের থেকে 3 বছরের ছোট একটা লোককে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হচ্ছে। মান নেই, সম্মান নেই, নির্লজ্জ বেহায়া কথাকার, নাবতে নাবতে নিজে নেমেছে, বাঙালির মান সম্মান, বাংলার মান সম্মান এই জায়গায় নামিয়ে এনেছে। আবার এরা বড় বড় কথা বলে। যোগী আদিত্যনাথ এখানে এসছে বিজেপিকে জেতাতে। একটা লোক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশেই বিজেপিকে জেতাতে পারে না, সে পশ্চিমবাংলায় জেতাবে। উত্তরপ্রদেশে অযোধ্যায় অত বড় একখানা রাম মন্দির করলো, করে 4 মাসের মধ্যে বিজেপি হেরে গেল। রাম মন্দির বানিয়ে অযোধ্যায় বিজেপিকে জেতাতে পারে না, সে নাকি পশ্চিমবাংলায় বিজেপিকে জেতাতে এসছে। সে আবার দেখি পাশে একখানা বুলডোজার দাঁড় করিয়ে রেখেছে, ওখানে মিটিং করছে, মিটিং এর পাশে বুলডোজার দাঁড় করিয়ে রেখেছে। দেখুন, আমরা কথাটাকে কেউ খারাপ ভাবে নেবেন না। রাজনীতি হবে, যে যার দল আসবে, সভা করবে, মিটিং করবে, মিছিল করবে, নিজের বক্তব্য বলবে, তৃণমূলের চুরি নিয়ে কথা বলবে, আমাদের বামপন্থীদের প্রতি ওদের যা বক্তব্য সেগুলো বলবে, ওরা কি করতে চায় না করতে চায় বলবে, সেই সব আলাদা কথা। কিন্তু বুলডোজার কাকে দেখাচ্ছ? বুলডোজার কাকে দেখাচ্ছ? তুমি উত্তরপ্রদেশ থেকে এখানে উড়ে এসে, তুমি উত্তরপ্রদেশ থেকে উড়ে এসে বাঙালিকে বুলডোজার দেখাবে, বাংলার মানুষকে বুলডোজার দেখাবে, পশ্চিমবাংলার বাসিন্দাদেরকে বুলডোজার দেখাবে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বুলডোজার দেখবো? হুমকি দিতে এসছো পশ্চিমবাংলায়, বুলডোজার চালাবে। আমরা বিজেপির কাছেও আবেদন করছি, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন। আর 20 দিন পরে পশ্চিমবাংলার বিধানসভার ভোট বেরোবে। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও বিজেপি পশ্চিমবাংলায় জিতবে না। আর 20 দিন পশ্চিমবাংলায় বিজেপির আয়ু আছে। 20 দিন পরে বিজেপি আবার 5% ভোট পাওয়া পার্টি হয়ে যাবে। কিন্তু বুলডোজার দেখিয়ে রাজনীতি যদি যোগী আদিত্যনাথরা পশ্চিমবাংলায় করতে এসছে, বিধানসভা ভোটের পরে ওই বুলডোজার বিজেপির পার্টি অফিসের ওপর দিয়ে চলবে যদি পশ্চিমবাংলায় বুলডোজারের হুমকি দিতে এসছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তোমার বুলডোজারের হুমকি। এখানে সভা করতে, তার আগের দিন অমিত শাহ সভা করছে। দেখুন, আমি ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে চাই না, সেটা আমাদের কাজও নয়। কিন্তু ওরা যখন রাজনীতিতে মানুষের বাড়ি ঘর দৌড়, খেটে খাওয়া মানুষের ঘামের মজুরি, কৃষকের ফসলের দাম পাওয়া, শ্রমিকের
তার কাজের নিরাপত্তা পাওয়া, ছেলে মেয়েদের পড়াশোনা করার সুযোগ পাওয়া, মানুষের চাকরি বাকরি কাজকর্মের সুযোগ পাওয়া, এইগুলোকে বাদ দিয়ে যখন এই ধরনের কে কাকে বিয়ে করবে, কে কি খাবার খাবে, কে কি জামা কাপড় করবে, কে কার সঙ্গে প্রেম করবে, এই নিয়ে রাজনীতি করে ভোট চাইতে আসে, তখন বাধ্য হয়ে সেই জায়গায় আমাদেরকে কথা বলতে হয়। অমিত শাহ সে ঘোষণা করছে ওরা নাকি ইউনিফর্ম সিভিল কোড করবে, করে বলছে বলুন তো এটা হতে পারে? একটা লোক একাধিক বিয়ে করবে, এটা চলতে পারে? আমরা পশ্চিমবাংলা গুলো চলতে দেব না। তো বাবা অমিত শাহ, এই খড়গপুরের আজকের এমএলএ হিরণের কটা বিয়ে? হিরণ ভারতে থাকে না, ফ্রান্সে থাকে, হিরণ জাপানে থাকে। আগের বউকে না ছেড়ে, আগের বউয়ের সাথে এখন অব্দি বিবাহিত, আগের বউয়ের সঙ্গে ডিভোর্স না করে কদিন আগে ফুলচন্দন পরে, ফুলমালা পরে, হোমযজ্ঞ করে বিয়ে করেনি বিয়ে। তারপরে হিরণের স্ত্রী যিনি, তিনি মিডিয়ার কাছে এসে, তার মেয়ে মিডিয়ার কাছে এসে, ওইটুকু একটা বাচ্চা মেয়ে বেচারিকে এই কথা বলতে হয়নি যে আমার বাবা আমার মা থাকতে আমার মাকে ফেলে রেখে অন্য মহিলার সঙ্গে বিয়ে করে তো ছবি পোস্ট করছে, তার মেয়েকে বলতে হয়নি? আমি কথাগুলো বলতে চাই না এখানে হিরণ কাকে বিয়ে করবে, কার সঙ্গে প্রেম করবে তাই নিয়ে আমরা ভোট চাইতে আসিনি। কিন্তু যেহেতু বিজেপি অমিত শাহ মোদীদেরকে এনে এই রাজনীতি করাচ্ছে পশ্চিমবাংলায়, তাই আমাদের খারাপ লাগছে বলতে, কিন্তু এই কথাগুলো বলতে হচ্ছে। তোমার দলের খগেন মুর্মু, তোমার দলের হিরণ বউকে না ছেড়ে আরেকটা বিয়ে, সেই বউকে না ছেড়ে আরেকটা বিয়ে করে করে বিয়ের লাইন লাগিয়ে দেবে। আর তারপরে তোমরা বিয়ে, তোমার নেতা আছে নরেন্দ্র মোদী, সে বিয়ে করে নিজের বউকে ফেলে রেখে চলে যাবে, বউকে স্বীকার করবে না। আর তোমরা এসে লোকের বিয়ে নিয়ে জ্ঞান দিয়ে পশ্চিমবাংলায় ভোট চাইবে। এসে বলছে ওরা নাকি পশ্চিমবাংলায় জিতলে নাকি মহিলাদেরকে ৩,০০০ টাকা করে মাসে অন্নপূর্ণা ভান্ডার দেবে। যদি বিজেপির কোনো নেতা, কোনো কর্মী আমাদের কথা এখন শুনতে পান, তাকে জিজ্ঞেস করছি, এই মুহূর্তে ভারতের 15টা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চলে 15টা এরকম অঞ্চলে বিজেপির এখন সরকার চলছে, একাশ সরকার। তার বাইরে আরো 5টা এরকম অঞ্চল রয়েছে ভারতে, 5টা এরকম রাজ্য রয়েছে, এই মনে করুন বিহারের মতো, যেখানে বিজেপির জোট সরকার চলছে। মোট 20টা রাজ্যে, ভারতের মোট 20টা রাজ্যে এই সময় বিজেপি একা অথবা কোনো জোট সঙ্গীকে সঙ্গে নিয়ে সরকার চালাচ্ছে। আমাকে দুটো রাজ্যের নাম বলতে হবে না, এই 20টা রাজ্যের মধ্যে একটা রাজ্যের নাম বলুন। 20টা রাজ্যের মধ্যে একটা রাজ্যের নাম বলুন যে রাজ্যে বিজেপি মহিলাদেরকে মাস গেলে 3,000 টাকা ছেড়ে দিন, মাস গেলে 300 টাকা দেয়। মাস গেলে 300 টাকা দেওয়ার কোন প্রকল্প চালু আছে কোন রাজ্যে, ভারতের বিজেপি শাসিত রাজ্যে? আমাকে একটা রাজ্যের নাম বলুন। গোটা ভারতে একটা রাজ্য পাওয়া যাবে না। পশ্চিমবাংলা এসে বলছে ওরা নাকি 3,000 টাকা করে মাস গেলে দেবে, বলে ওরা নাকি রাজ্যের শূন্যপদ ভর্তি করবে, ওরা নাকি শূন্যপদে লোক নিয়োগ করবে পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে নাকি। 1 বছরের মধ্যে নাকি শূন্যপদে লোক নিয়োগ হবে। ভাই, ভারতে 12 বছর হয়ে গেল সরকারে এসছো, কোন শূন্যপদে লোক নিয়োগ করেছে? আজকে এই খড়গপুরে এক সময় ঘরে ঘরে মানুষ রেলের চাকরি করত, রেলের পরীক্ষায় বসতো, রেলের চাকরি করতে খড়গপুরের রেল আমাদের ভারতের গর্ব, এখানকার রেল স্টেশন, এখানকার রেল পরিকাঠামো। আজকে কটা পরিবার আছে খড়গপুরের, কটা পরিবার আছে পশ্চিমবাংলার যারা রেলে কাজ করে? আপনি ব্যাংক ছেড়ে দিন, আপনি পোস্ট অফিস ছেড়ে দিন, আপনি টেলিফোন ছেড়ে দিন, কেন্দ্রের আর যা যা আছে, আমি সব ডিপার্টমেন্ট ছেড়ে দিলাম, খালি রেল দপ্তরে পশ্চিমবাংলার বা ভারতের শুধুমাত্র রেল দপ্তরে 2,40,000-এর উপর শূন্যপদ মোদীর জমানায় পদগুলো খালি হয়ে পড়ে রয়েছে। 2,40,000 শূন্যপদ, গত 12 বছরে সেখানে লোক নিয়োগ হচ্ছে না। একদিক থেকে লোক রিটায়ার করছে, ওদিক থেকে নতুন লোক নিয়োগ নেই। 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা মাইনে দিয়ে আইআরসিটিসির মাধ্যমে, প্রাইভেট টেন্ডার থেকে কন্ট্রাক্টরের মাধ্যমে 4,000 টাকা, 5,000 টাকা দিয়ে লোককে রেলে কাজ করানো হচ্ছে। আজকে আপনি যদি খড়গপুর থেকে একটা ট্রেনে উঠে এখান থেকে দক্ষিণ ভারত যান, এখান থেকে যদি কোথাও একটা যান, যদি কলকাতা যান, যে কোনো জায়গায় যদি যান, এখান থেকে ট্রেনে উঠে, দূরপাল্লার ট্রেনে উঠে এখান থেকে হাওড়া গিয়ে রাজধানী ধরে যদি দিল্লি যান, একেবারে ট্রেনে ওঠা থেকে শুরু করে দিল্লিতে গিয়ে নামা পর্যন্ত একমাত্র ট্রেনের যে ড্রাইভার, যে ট্রেনটাকে চালাচ্ছে, আর ট্রেনের যে টিটি আপনার টিকিট দেখতে আসবে, এই দুজনকে বাদ দিয়ে গোটা ট্রেনে আপনি আর একটা লোককে দেখতে পাবেন না যে লোকটা রেলের পার্মানেন্ট কর্মচারী।
যে আপনার খাবার দিচ্ছে, যে বিছানা পেতে যাচ্ছে, যে বাথরুম পরিষ্কার করছে, এসির যদি কাজ না করে যাকে ডেকে বলবেন এসি চালু করবে। গোটা আপনার ট্রেন সফরে যতজনকে দেখবেন প্রত্যেকে কন্ট্রাক্টরের মাধ্যমে নেওয়া 4,000 টাকা 5,000 টাকা মাইনে দেওয়া কন্ট্রাকচুয়াল কর্মচারী। একটা কেন্দ্রের দপ্তরে একটা লোক নিয়োগ না করে ওরা নাকি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসলে নাকি 1 বছরের মধ্যে লক্ষ লক্ষ লোক নিয়োগ করবে, গল্প শোনানোর জায়গা পায় না।